শিক্ষার্থীরা, আমি কালকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি উপন্যাসটা আলোচনা করছিলাম। একটা অংশ আলোচনা হয়েছে, আরম্ভ করেছি। আমি কালকেও বলেছি যে সেটা কমপ্লিট করতে অন্তত অনেকটা ক্লাসের প্রয়োজন। আজকেও আমি তারপর থেকে শুরু করছি। শিক্ষার্থীরা, আমরা কালকে যেটা দেখেছিলাম অতি সংক্ষেপে সেটা শুধু আবার বলছি যে কেষ্টর মা যখন মারা যান তখন কেষ্টকে তাদের গ্রামের এক বৃদ্ধ নাপিত নিয়ে আসে তার বইমাত্রের বোন কাদম্বিনীর বাড়িতে রাজহাটে। এখানে আসার পর কাদম্বিনী প্রথমে তাকে গ্রহণ করতে রাজি না হলেও বৃদ্ধ নাপিতের অনুরোধে শেষ পর্যন্ত তিনি তাকে আশ্রয় দেন এবং তারপরে তাকে নিয়ে কিছু ব্যঙ্গ ও বিদ্রূপ চলে কাদম্বিনী এবং কাদম্বিনীর স্বামী নবীন মুখার্জির মধ্যে কিছুটা ব্যঙ্গ বিদ্রূপ চলে। এই প্রসঙ্গগুলো নিয়ে আমার আলোচনা হয়েছিল। আজকে আমি তার ঠিক পরবর্তীতে অনুচ্ছেদ থেকে আমি সেটা আরম্ভ করছি। বিধবা যখন ছিলেন সেই কেষ্টর মা, সেখানে বলা হচ্ছে তার তেমন কোনো সম্পত্তি ছিল না। একটা মাটির ঘর ছিল আর একটা বাতাবি লেবুর গাছ। মাটির ঘরের মধ্যে সেই বিধবা মাথা গুজিয়ে থাকতেন এবং লেবুগুলো বিক্রি করে ছেলের স্কুলের মাইনে দিতেন। আর তার কাজটা ছিল লোকের বাড়িতে মুড়ি ভাজা, এই কাজ তিনি করতেন। অত্যন্ত দারিদ্রতার মধ্যে তাদের জীবন অতিবাহিত হয়েছে। এই প্রসঙ্গগুলো এসছে। পৈতৃক বাড়িটা দুই ভাগে ভাগ করিয়া লইয়াছিল। পৈতৃক বাড়ি বলতে কাদম্বিনী যে বাড়িতে থাকেন তার স্বামীর বাড়িটা, সেই বাড়িটা দুই ভাগে ভাগ করা হয়েছিল তাদের বাড়ি। পাশের দুতলা বাড়িটা মেজভাই বিপিনে, দুই ভাই তারা, তিন ভাই ছিলেন, এক ভাই মারা গেছেন। তো দুতলা যে বাড়িটা রয়েছে পাশের, সেটা হলো তার মেজভাই বিপিনে। ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হইয়াছিল। তিন ভাই ছিলেন, এক ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, দুই ভাই তারা আছেন এই বাড়িতে বাস করে। বিপিনেরও দান চালের আড়ত, নবীনও দান চালের কারবার করতেন, আড়ত ছিল। বিপিনও দান চালের আড়ত, তার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের মতো নয়। বিপিনেরও অবস্থা ভালো, কিন্তু বড় ভাই নবীনের মতো নয়, কিছুটা কম। কিন্তু দুজনেরই অবস্থা ভালো, তারা বিশাল ব্যবসা করেন, আড়ত, দান চালের আড়ত দুজনেরই বাজারে রয়েছে। তথাপি ইহার বাড়িটা দুতলা, নবীনের বাড়ি দুতলা। মেজবউ হেমাঙ্গিনী শহরের মেয়ে। বিপিনের বউয়ের নাম হলো হেমাঙ্গিনী, যাকে মেজদিদি বলতো কেষ্ট। তিনি শহরের মেয়ে এবং তার জন্য তার বাড়িটা দুতলা, খুব সুন্দর। তিনি খুব শৌখিন ছিলেন। সে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁকজমকে থাকিতে ভালোবাসে। দাস দাসী রেখে লোকজন খাইয়ে খুব জাঁকজমকে থাকতে ভালোবাসে মেজবউ হেমাঙ্গিনী। পয়সা বাঁচাইয়া গরিবী চালে চলে না বলিয়াই বছর চারেক পূর্বে দুই জায়ে কলহ করিয়া পৃথক হইয়াছিল। এটা তার স্বভাব নয় যে পয়সা বাঁচিয়ে গরিবী চালে চলা, অর্থাৎ তার কৃপণতা তার মধ্যে নেই। এর জন্য 4 বছর আগেই দুই জা, অর্থাৎ হেমাঙ্গিনী এবং কাদম্বিনী, তারা ঝগড়া করে আলাদা হয়ে গিয়েছিলেন। সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হয়েছে দুই জায়ের মধ্যে, সামনাসামনি যুদ্ধ ঝগড়া অনেকবার হয়েছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একদিনের জন্য গুছে নাই। দুই জায়ের মধ্যে ঝগড়া যেটা স্বাভাবিক, বিভিন্ন আমাদের পারিবারিক জীবনে যেটা ঘটে, দুই জায়ের মধ্যে ঝগড়া প্রকাশ্যে বারবার হয়েছে, সেটা মিটেওছে, কিন্তু মনের দিক দিয়ে সেই মনোমালিন্য, যেটা অন্তরের মধ্যে যে মনোমালিন্য, সেটা মিটেনি।
কারণ সেটা বড় জায়ের কাদম্বিনীর একলার হাতে। মিটতে দেন না কাদম্বিনী, তার নিজের হাতে সেটা। তিনি পাকা লোক, তিনি বুঝতেন বাঙ্গাহাড়ি জোড়া লাগে না। খুব ভিতরে খুব তেজ এই ভদ্রমহিলা কাদম্বিনী, খুব পাকা লোক। তিনি বলতেন সব সময় যে হাড়ি যদি ভেঙে যায় তাহলে সেটা আর জোড়া লাগে না। নিজেদের মধ্যে যে কলহ লেগে গেছে সেটা আর কখনো যাবে না, অর্থাৎ বাঙ্গাহাড়ি কখনো জোড়া লাগে না, সেটা বলতেন কাদম্বিনী। তাই মন থেকে দুই জায়ের মধ্যে যে মনোমালিন্য, যেটা যে কলহ, যেটা সেটা একদিনের জন্য যায়নি। কারণ কাদম্বিনী ভাবতেন এবং বারবার বলতেন যে বাঙ্গাহাড়ি কখনো জোড়া লাগে না। কিন্তু মেজবউ অত পাকা নয়, অমন করিয়া বুঝতেও পারিত না। ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে, কিন্তু সেই মিটাইবার জন্য, কথা কহিবার জন্য, খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে চটপট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। এত পেচপাচ বুঝতো না মেজবউ হেমাঙ্গিনী। হ্যাঁ, সেটা ঠিক, ঝগড়াটা সেই আরম্ভ করে দিত, কিন্তু সেটা মেটাবার জন্য অনেক চেষ্টা করত। শেষ পর্যন্ত কাদম্বিনীর বাড়িতে এসে বসে যেত, তার সাথে কথা বলত। হাত শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া কাঠ নামাইয়া বড়জাকে নিজের ঘরে দরিয়া আনিয়া বাপ করত। হাতে পায়ে ধরে কেটে কুটে বড়জাকে জোর করে তার নিজের ঘরে এনে ঝগড়াটা সে মিটাতে চাইতো, এবং মিটাতো এরকম দুদিন বাদ বাদ সেটা কত এরকম। এমনি করিয়া দুই জায়ের অনেক দিন কাটিয়াছে। আজ বেলা ৩টা সাড়ে ৩টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। ৩টা সাড়ে ৩টার সময় হেমাঙ্গিনী এসেছে কাদম্বিনীদের বাড়িতে, বেলা ৩টা সাড়ে ৩টা। কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধানো বেদির উপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়ে একরাশ কাপড় পরিষ্কার করিতেছে। বাড়িতে একটা কূপ ছিল, সেটা সিমেন্ট বাঁধানো একটা বেদি রয়েছে, সেখানে সাবান দিয়ে কিছু কাপড় কাটছে, কেষ্ট পরিষ্কার করছে। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জুড়ে কাপড় কাচিবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন। দেখো শিক্ষার্থীরা, কাদম্বিনী দূরে দাঁড়িয়ে যে কিভাবে অল্প সাবান দিয়ে আর গায়ের জুড়ে কাপড় কিভাবে কাছা যায়, পরিষ্কার করা যায়, সেটা তিনি কৌশল শিখিয়ে দিচ্ছেন। মেজজাকে দেখিবা মাত্রই বলিয়া উঠিলেন, মাগো, চূড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়ে এসেছে, এত নোংরা কাপড় চোপড় নিয়ে এসেছে চূড়াটা, তাই তাকে পরিষ্কার করাচ্ছি। অর্থাৎ কাদম্বিনী হেমাঙ্গিনীকে বুঝাতে চাইলেন যে কেষ্ট যে কাপড়গুলো কাটছে বা পরিষ্কার করছে সেগুলো তার নিজেরই, তাই তিনি তাকে দিয়ে পরিষ্কার করাচ্ছেন। কথাটা সত্য। কেষ্ট সেই লাল পেড়ে দুটিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায়। যে দুটিটা পরে কেষ্ট রাজহাটে দিদির বাড়িতে এসেছে, কিংবা যে চাদরটা পরে সে দিদির বাড়িতে এসেছে, সেটা পরে কেউ কোনোদিন কুটুম বাড়ি যায়। এটা এরকম কুটুম বাড়ি যাওয়ার মতো কাপড় নয়। সেটা দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে, তার ধুতিটা কিংবা তার চাদরটা পরিষ্কার করার খুব প্রয়োজন ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচুগোপালের জোড়াদই এবং তার পিতার জোড়াদই পরিষ্কার করার। তার চাইতেও বেশি প্রয়োজন হয়ে গিয়েছিল কাদম্বিনীর ছেলের নাম হলো পাঁচুগোপাল এবং তার স্বামী নবীন, তাদের কাপড়গুলো কেষ্টকে দিয়ে পরিষ্কার করা। দেখো, যেদিনই কেষ্ট এই বাড়িতে আসলো সেদিনই কেষ্ট লেগে গেল কাজে। দিদির বাড়িতে এসে কার কাজ করছে? সে কাপড় পরিষ্কার করছে নবীনের এবং নবীনের ছেলের, অর্থাৎ কাদম্বিনীর স্বামী এবং কাদম্বিনীর ছেলের কাপড় পরিষ্কার করছে। অল্প সাবান দিয়ে গায়ের জোর দিয়ে কিভাবে কাপড় পরিষ্কার করা যায় সেই কৌশলটাও তিনি শিখিয়ে দিচ্ছেন। অর্থাৎ কাদম্বিনী খুব কৃপণ স্বভাবের লোক। লেখক আগেই বলেছেন যে পয়সা বাঁচিয়ে গরিবী চালনে
চলতো না বলেই 4 বছর আগে দুই জায়ে কলহ করে হেমাঙ্গিনী আলাদা হয়ে গেছে। কাদম্বিনী হলো পয়সা বাঁচিয়ে গরিবী চালে চলনের মতো মহিলা, এবং তাই অল্প সাবান দিয়ে গায়ের জোর দিয়ে কিভাবে কাপড় কাচা যায় সেই পদ্ধতিটা তিনি শিখিয়ে দিচ্ছেন তারই ভাই কেষ্টকে, এবং কেষ্টকে দিয়ে নিজের স্বামীর এবং নিজের ছেলের কাপড় পরিষ্কার করাচ্ছেন। মুখ দিয়ে বলছেন চূড়াটা কি নোংরা কাপড় নিয়ে এসেছে, তাই তাকে দিয়ে তার কাপড়গুলো পরিষ্কার করাচ্ছি, এটা হেমাঙ্গিনীকে বুঝাতে চাইছেন। কিন্তু হেমাঙ্গিনী এই বাড়িরই মহিলা, কারণ তাই তিনি জানেন যে কাপড়গুলো কার, নবীনের এবং পাঁচুগোপালের, তার জানার একদম ঠিক, কারণ একই বাড়িতে থাকতেন, না জানার কথা নয়। এই অবস্থায় তিনি বুঝাতে চাইছেন যে কেষ্টকে দিয়ে তিনি কেষ্টরই কাপড় পরিষ্কার করাচ্ছেন, কিন্তু আসলে কেষ্ট কাপড় পরিষ্কার করছে তার জামাইবু এবং তার বাগ্নে, অর্থাৎ নবীন এবং পাঁচুগোপালে। আমরা এখান থেকে জানলাম শিক্ষার্থীরা, কাদম্বিনীর স্বামীর নাম হলো নবীন এবং কাদম্বিনীর ছেলের নাম হলো পাঁচুগোপাল। কাদম্বিনীর জায়ের নাম হলো হেমাঙ্গিনী। হেমাঙ্গিনী হলো শহরের মেয়ে। এই খুঁটিনাটি জিনিসগুলো তোমরা শিখবে, জানবে, খাতার মধ্যে লিখবে, তাহলে পরীক্ষার সময় 1 মার্কের 2 মার্কের কোয়েশ্চনগুলো অতি সহজে আনসারগুলো লিখতে পারবে। কারণ মার্কস পরীক্ষার সময় ক্যারি করতে হয় 1 মার্কের এবং 2 মার্কের উত্তরগুলো সঠিকভাবে লিখে। বড় প্রশ্ন লিখে তুমি যত সুন্দর করে লিখো হুবহু উত্তর পাবে না, পুরো মার্কস তোমাকে কেউ বড় প্রশ্ন দেবে না। কিন্তু 1, 2, 3 এই মার্কসের প্রশ্নগুলোর উত্তর যদি তুমি সঠিকভাবে লিখতে পারো তাহলে পুরোপুরি তুমি মার্কস পেয়ে যাবে। কথাটা সত্য। আচ্ছা, ওই জায়গাটা পড়ছিলাম। হেমাঙ্গিনী চাহিয়া টের পাইল বস্তুগুলি কাঁধে, যে কাপড়গুলো কাচ্ছে কেষ্ট সেগুলো কাঁধের, সেটা হেমাঙ্গিনী টের পেয়ে গেল। কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল, ছেলেটি কে দিদি? ওই ছেলেটি কে? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়াই পাতিয়া সমস্তই অবগত হইয়াছিল। ঘরে বসে সব জেনে নিয়েছে যে ছেলেটা কে, কাদম্বিনীর বইমাত্রের ভাই, সেটা সব জেনে নিয়েছে তাদের বাড়ির কথাগুলো শুনে। তারপরেও সে বলছে, অর্থাৎ কাদম্বিনীর মুখ থেকে সে শুনতে চায় যে ছেলেটি কে। দিদি ইতস্তত করিতেছিলেন দেখিয়া পুনরায় কহিলেন, দিব্যি ছেলেটি তো মুখের বাপ তোমার মতোই দিদি। একেবারে দিব্যি সুন্দর ছেলেটি তো, দেখতে তো একেবারে তোমার মতোই। বলি বাপের বাড়ির কেউ নাকি? দেখতে তো তোমার মতোই চেহারা। বলি বাপের বাড়ির কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, আমার বইমাত্র ভাই। হ্যাঁ, আমার বইমাত্র ভাই। প্রকাশ করতে চাইছিলেন না তিনি। হেমাঙ্গিনী পেটের ভিতর থেকে সেই কথাটা নিয়ে আসলো, বললো দেখতে তো একেবারে তোমার মতো, তোমার বাপের বাড়ির কেউ নাকি? তখন তিনি বললেন, হ্যাঁ, আমার বইমাত্রের ভাই। পরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না। কাদম্বিনী কাকে বললেন কথাটা? কেষ্টকে বললেন। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মা মাগি শিখিয়ে মরেনি? গুরুজনদেরকে নমস্কার করতে হয়, প্রণাম করতে হয়। তোর মা দেখো নিজের বইমাত্র সব মাকে কি বাজে বাজে শব্দ ব্যবহার করছেন কাদম্বিনী। গুরুজনদেরকে প্রণাম করতে হয়, তাও নাকি তোর মাগি মরে যাওয়ার আগে শিখিয়ে দেয়নি। এত বাজে ব্যবহার সেই কাদম্বিনী। কেষ্ট তৎমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করাতে তিনি থমকাইয়া উঠিলেন। যখনই কেষ্ট তৎমতকে উঠে এসে কাদম্বিনীর পায়ের কাছে সে নমস্কার করলো, তখন তিনি তৎমত করে উঠলেন এবং বললেন, মোর হাবা খালা নাকি, কাকে প্রণাম করতে বললুম, কাকে এসে করলে? একেবারে মাথা বিগড়ে গেছে কেষ্টর। আসার পর থেকে যেভাবে তার উপর মানসিক টর্চার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এতে তার মাথা বিগড়ে যাওয়াই স্বাভাবিক। তাই এই কথা বলার পর কেষ্ট তাড়াতাড়ি এসে কাদম্বিনীকে প্রণাম করতে গেল। তখন তিনি বলেন, আমি কাকে বলেছি আর তুই কাকে করছিস?
বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। স্বাভাবিক, তার মাথা একেবারে বেঠিক হয়েই গিয়েছিল। তাহার জাজে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনী পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল, তাক তাক হয়েছে ভাই, চিরজীবী হও। হেমাঙ্গিনীকে প্রণাম করতেই তিনি তারকে দৌড়লেন, ধরে মাথায় চিবুক দিলেন এবং বললেন, তাক তাক হয়েছে ভাই, তুমি দীর্ঘজীবী হও। কেষ্ট মুড়ের মতো তাহার মুখ পানে চাহিয়া রহিল। হেমাঙ্গিনীর মুখের দিকে তাকিয়ে রয়েছে কেষ্ট। এ কি বলছেন হেমাঙ্গিনী? এদেশে এমন করিয়া কেহ কথা কহিতে পারে, ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। এই দেশে, এই রাজহাটে এত সুন্দর করে কথা বলতে পারে কেউ, এটা তার মাথায় ঢুকলো না। তিনি বলছেন তাক তাক, চিরজীবী হও। এই যে শব্দটা এত সুন্দরভাবে বলা, এটা যে কেউ বলতে পারে সেটা তার মাথায় ঢুকলো না। কারণ তার মনের মধ্যে একটা ধারণা হয়ে গিয়েছিল যে এই বাড়ির বা এই গ্রামের সবাই এরকম কাদম্বিনীর মতো অভদ্র। তাই সে হেমাঙ্গিনীর মুখের পানে চেয়ে থাকলো। তার সেই কুণ্ঠিত, বিত, অসহায় মুখখানির পানে চাহিবা মাত্র হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। কেষ্টর মুখ দেখে, সেই দুঃখিত, সেই কষ্টদায়ক মুখ দেখে হেমাঙ্গিনীর বুকের ভিতর যেন কেঁপে উঠল, কেঁদে উঠল। নিজেকে সামলাইতে না পারিয়া সহসা এই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তার পরিশ্রান্ত ঘরমার প্লুত মুখখানি নিজের আঁচলে মুছিয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি, একটা চাকর ডাকনি কেন? উফ, এই ছোট্ট বাচ্চাটাকে দিয়ে তুমি কাপড় কাচাচ্ছ, একটা চাকর ডেকে আনেও তো কাচাতে পারো, এরকম করলে কেন তুমি দিদি? এটা করছো কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না। এ কি করব, জবাব দিতে পারলেন না। কিন্তু নিমিষেই সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজবউ। আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজবউ যে বাড়িতে 10-20টা দাসদাসী আছে। বাড়িতে যে 10-20টা দাসদাসী আছে এরকম তো আমি নই। আমরা গেরস্তে ঘর, আমরা গেরস্তি লোক, তোমার মতো বড় মানুষ নই, 10-20টা দাসীও নেই। তাই ওকে দিয়ে আমি কাচাচ্ছি, এটা বুঝাতে চাইলেন। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বট্টাকুর আর পাঁচু ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকিয়ে দিই। নিজের বাড়ির দিকে তাকিয়ে নিজের মেয়েকে ডাকলেন, উমা, শিবুকে একবার ও বাড়িতে পাঠিয়ে দে। বট্টাকুর আর পাঁচু গোপালের ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকিয়ে দিই। অর্থাৎ হেমাঙ্গিনী যখন কাদম্বিনী বললেন যে আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজবউ, 10-20টা দাসী নেই, তখন হেমাঙ্গিনী নিজের বাড়ির চাকরকে দিয়ে সেটা করাতে চাইছেন। এবং মেয়েকে, নিজের মেয়ে অর্থাৎ হেমাঙ্গিনীর মেয়ের নাম হলো উমা। মনে রাখবে হেমাঙ্গিনীর মেয়ের নাম কি? হেমাঙ্গিনীর মেয়ের নাম হলো উমা। তিনি উমাকে ডেকে শিবুকে আসার জন্য বলেন। শিবুকে? শিবু হলো হেমাঙ্গিনীর বাড়ির চাকর। দুটা প্রশ্ন জেনে নি। হেমাঙ্গিনীর মেয়ের নাম হচ্ছে উমা, হেমাঙ্গিনীর বাড়ির চাকরের নাম হচ্ছে শিবু। তাই শিবুকে বলে দে এ বাড়িতে এসে পাঁচু গোপালের আর বট ঠাকুরের অর্থাৎ তার বাসুরের নবীন মুখার্জের কাপড়গুলো কেচে রোদে শুকিয়ে দিই। বড় জায়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, অবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। আজকে কেষ্ট এবং পাঁচু গোপাল আমার ঘরে খাবে দিদি। হেমাঙ্গিনী কাদম্বিনীকে বলল, সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ ওকে নিয়ে যাই। যখন সে পাঁচু গোপাল স্কুল থেকে আসবে তখন তুমি তাকে পাঠিয়ে দিও, আমি কেষ্টকে নিয়ে যাই। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে। ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট। হেমাঙ্গিনী কেষ্টকে বললেন যে ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট,
এসো তুমি আমার সঙ্গে এসো বলে তিনি কেষ্টকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমিও তোমার দিদি হই, এই একটা লাইন আমি বলে দিলাম। ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট। উক্তিটির বক্তাকে পরীক্ষায় প্রশ্ন আসে, বলবে উক্তিটির বক্তা হলেন হেমাঙ্গিনী। বলে তিনি তাকে নিয়ে গেলেন তার বাড়িতে এবং কাদম্বিনীকে বলে গেলেন যে পাঁচুগোপাল যখন স্কুল থেকে আসবে তখন তাকে আমার বাড়িতে পাঠিয়ে দিও, আজকে দুপুরে ওরা আমার বাড়িতেই খাবে। কাদম্বিনী বাধা দিলেন না। অধিকন্তু হেমাঙ্গিনীর প্রদত্ত এত বড় কুচাটাও নিঃশব্দে হজম করলেন। কুচাটা কি? উমা, শিবুকে বাড়িতে পাঠিয়ে দে মা, বট্টাকুড়ার পাঁচুগোপালের কাপড়গুলো কেচে দিয়ে যান। এই যে কুচা দিয়েছিলেন তিনি, সেটাও কিন্তু কাদম্বিনী হজম করলেন। কারণ যে ব্যক্তি কুচা দিয়াছে সে এবেলার খরচটাও বাঁচাইয়া দিয়াছে। জঘন্য। যে মহিলা আমাকে কুচা দিয়েছে সে তো এবেলার খরচও বাঁচিয়ে দিয়েছে, কারণ কেষ্ট এবং পাঁচুগোপাল ওই বেলাটা তার করেই খাবে, তাই তিনি সেটা হজম করলেন। কাদম্বিনীর পয়সার বড় সংসারে আর কিছু ছিল না। পয়সা ছাড়া ওই মহিলা আর কিচ্ছু বুঝত না। সব কিছুই সে শুধু পয়সাই বলতো, বুঝত। তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা চুরিলে তিনি সইতে পারতেন না। লেখক এত সুন্দরভাবে উদাহরণ দিলেন যে কাদম্বিনী পয়সা ছাড়া কিচ্ছু বুঝতো না। তাই গাভী যখন দুধ দুয়াতে তিনি যেতেন তখন যদি পা নাড়ায় তখন তার আর সহ্য হতো না, যে গাভী দুধ দুয়ানোর সময় পা নাড়াবে না, তিনি সইতে পারতেন না। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেয়ে এলি রে কেষ্ট? যখন খাওয়া দাওয়া শেষ হয়ে এসেছে তারা, তখন সন্ধ্যার সময় তিনি কেষ্টকে বললেন, কি খেয়ে এলি রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনি ভাবে বলিল, রুই মাছের মুড়ের তরকারি, সন্দেশ আর রসগোল্লা, সেটা দিয়ে খেয়েছি। ইস, বলি মেজো ঠাকুরন মুড়োটা কার পাতে দিলেন? মেজো ঠাকুরন রুই মাছের মাথাটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া উঠে কেষ্টর বুকের ভিতরটা তেমনি দ্বারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তর পাতে বুঝি? রুই মাছের মাথাটা তাহলে তর পাতে দিয়েছেন? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেট করিল, কিছু জবাব দিল না। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন। কাদম্বিনীর স্বামী ওই দূরে দূরে বসে তামাক খাচ্ছিলেন। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলে তো? তিনি কাদম্বিনী নবীনকে সম্বোধন করে বললেন, শুনলে তো? নবীন সংক্ষেপে হু করিয়া হুকায় টান দিলেন যে হেমাঙ্গিনী রুই মাছের মাথাটা আমার পাঁচুগোপালকে না দিয়ে দিয়েছে কার কাছে? কাকে? কেষ্টকে। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, কুড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচুগোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান। রুই মাছের মুড়ো বলতে আমার পাঁচুগোপাল একেবারেই অজ্ঞান। সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিলে আমার ছেলেকে রুই মাছের মাথা না দিয়ে সে অন্য জায়গায় কেন দিয়ে দিল? বলি, হারে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে খেলি? সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে খেয়েছিস? 7 জন্মে কখনো তুই এসব চোখে দেখিসনি। কি অপমান, কি অপমান! 7 জন্মে তো সন্দেশ রসগোল্লা কোনোদিন চোখে দেখিসনি, তাই এগুলো খুব খেলি? স্বামীর দিকে চাহিয়া বলিল, যারা দুটি বাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? যারা দুটি বাত, যে গরিব, যে অসহায়, তাদের আর ভালো খাবারের প্রয়োজন নেই। যারা দুটি বাত পেয়ে বেঁচে যায় তাদের কাছে, তাদের পেটে এই লুচি সন্দেশ এগুলো দেওয়ার প্রয়োজন কি? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ি না দে তো আমাকে কুকুর বলে ডেকে। কাদম্বিনী তার স্বামীকে বলছে যে আমি বলছি তোমাকে, কেষ্টকে যদি মেজগিন্নি বিগড়ে না দে, নষ্ট করে না দে, তাহলে তুমি আমাকে কুকুর বলে ডাকবে। বললেন কাদম্বিনী তার স্বামীকে যে মেজগিন্নি মানে হেমাঙ্গিনী কেষ্টকে বিগড়ে দেবে, শেষ করে দেবে, নষ্ট করে দেবে। যদি না করে দে তাহলে তুমি আমাকে কুকুর বলে ডাকবে।
নবীন মৌন হইয়া রহিলেন, কারণ স্ত্রী বিদ্যমানে মেজবউকে তাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। নিজের স্ত্রী সম্পর্কে তার ভালো জ্ঞান রয়েছে যে এই স্ত্রী থাকা অবস্থায় কেষ্টকে মেজগিন্নি নষ্ট করে দেবে, বিগড়ে দেবে, এটা কখনো সম্ভব নয়। তিনি চুপ থাকলেন। তার স্ত্রীর কিন্তু স্বামীর উপরে বিশ্বাস ছিল না। এটা হয়, কিছু কিছু স্ত্রীরা আমাদের সমাজে আছেন যারা স্বামীর উপর বিশ্বাস নেই, একদম নেই। বরং 16 আনা ভয় ছিল, সাদাসিদে ভালো মানুষ বলিয়া কেহ তাকে ঠকাইয়া লইতে পারে। খুব ভয় ছিল নিজের স্বামীর প্রতি, যে একেবারে সাদাসিদে মানুষ, কেউ তাকে ঠকিয়ে দিতে পারে। সেজন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টিপাত দিয়ে রাখলেন, যে হেমাঙ্গিনী কিছু বলছে কিনা না, হেমাঙ্গিনী তাকে বিগড়ে দিচ্ছে কিনা না, হেমাঙ্গিনী তাকে বেশি আদর করছে কিনা না, এগুলোর প্রতি তিনি খুব খেয়াল রাখলেন। কাদম্বিনী পরদিন হইতে দুটা চাকরের একটাকে ছাড়ানো হলো। দুটা চাকরের মধ্যে একটাকে ছাড়ানো হলো। কেষ্ট নবীনের দান চালের আড়তে কাজ করিতে লাগিল। দান চালের আড়তে দুটা চাকর ছিল, একটাকে ছাড়ানো হলো এবং সেখানে কাজ শুরু করতে লাগলো বিনা বেতনে। সেই চাকর নামের ভাইটা বিনা বেতনে কাজ করতে লাগলো নবীনের দান চালের আড়তে। সেখানে সে ওজন করে বিক্রি করে 4-5 ক্রুশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলায়। দিন দুই পরে একদিন তিনি অসহায় আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। সেই দোকানে কাজ করে কি সে ওজন করে বিক্রিও করে, এমনকি চালের যে স্যাম্পুলগুলো সেগুলো দূর থেকে সংগ্রহ করে নিয়ে আসে। আবার নবীন যখন বাড়িতে দুপুরবেলা ভাত খেতে আসেন, তখন তাকে আগলায়, সেই দোকানটাকে সে দেখে। এরকম পরিস্থিতিতে একদিন 2-3 দিন পর হলো কি, যে একদিন নবীন এসেছেন ভাত খেতে বাড়িতে। এইরকম পরিস্থিতিতে আহার নিদ্রা ভাত খেতে আসিয়াছিলেন, তখন বেলা হয় 3টা। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। কেষ্ট বাড়িতে খেতে এসছে, আসার পর পুকুর থেকে স্নান করে এসে দেখলো যে তার দিদি ঘুমাচ্ছেন। তখন দেখলো সে দিদি ঘুমাচ্ছে, কারণ দুপুরের সময় বাড়িতে এসেছে খেতে, এবং খেতে আসার পর দেখলো, স্নান টান করে এসে দেখলো সে দিদি ঘুমাচ্ছেন। তার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতে খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে সে সাহস হইল না। এত ক্ষুধা লেগেছিল, লেখক বলছেন যে বাঘের মুখ থেকেও পর্যন্ত সে খাবার টেনে আনতে পারত, এরকম ক্ষুধা লেগেছিল। কিন্তু নিজের দিদিকে ঘুম থেকে ডেকে তোলার মতো সাহস তার হচ্ছিল না। এতটুকু ভয় করত নিজের দিদিকে, যে বাঘের মুখ থেকেও সে খাবার কেড়ে আনতে পারত, কিন্তু সেটা সে না করে করলো কি, যে নিজের দিদিকেও পর্যন্ত ডেকে তুলতে পারলো না। এত ক্ষুধার্ত সেই ছেলেটা। রান্নাঘরের দাওয়ার একদারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙ্গার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনল কেষ্ট। বসে আছে যে দিদির ঘুম কখন ভাঙবে, তারপরে সে বলবে। রান্নাঘরের দাওয়ায় বসে আছে, হঠাৎ কে যেন তাকে ডাক দিল কেষ্ট। সে আহ্বানে কি স্নিগ্ধ হইয়া তার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদিদি তার দুতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়া আছেন। দুতলার ঘরের জানালা ধরিয়া মেজদিদি দাঁড়িয়ে আছেন। কেষ্ট একটিবার চাহিয়া মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখেনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? কদিন তোকে দেখিনি, এখানে চুপ করে কেন বসে আছিস কেষ্ট? এরকম তাকে বললেন। যে কদিন দেখেনি মানে কদিন থেকে কেষ্ট কাজে লেগে গেছে, নবীনের দোকানের দান চালের আড়তে কাজে লেগে গেছে, এবং সেটা বলল। সে না বললেও হেমাঙ্গিনী তাকে জিজ্ঞাসা করলেন, কদিন থেকে তোকে তো দেখিনি, তাহলে এখানে কেন চুপ করে বসে আছিস, এবং কদিন থেকে কেন তোকে দেখছি না? একে ক্ষুধায় অল্পেই চোখে জল আসে, তাতে এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর, তার দুচোখ টলটল করিতে লাগিল।
সে গাড় হেট করিয়া রহিল, উত্তর দিতে পারল না। ক্ষুধায় তার এত অবস্থা হয়েছে, চোখ থেকে হেমাঙ্গিনীর এই কথাটা শুনে তার চোখ থেকে জল এসে গেল। তাহলে আজকে আমি এতটুকু আলোচনা করলাম, কালকে আবারও বাকি অংশগুলো আলোচনা করব। আজকে যে বিষয়টা বুঝলাম আমরা, সেটা অতি সংক্ষেপে আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে কেষ্ট যখন রাজহাটে কাদম্বিনীর বাড়িতে আসলো, সেখানে সে কিছুটা স্নেহ অনুভব করলো, কিছুটা না অনেকটাই স্নেহ পেল তার কাদম্বিনীর যা হেমাঙ্গিনীর কাছ থেকে। এবং কেষ্ট সেই বাড়িতে আসার পর তাকে তারা চাকরের মতো কাজ করাতে শুরু করে। এমনকি নবীন তার দোকানের দুটা চাকর ছিল, তার মধ্যে থেকে একটা চাকরকে ছেড়ে দিয়ে কেষ্টকে দিয়ে দোকানের কাজ শুরু করে দেয় তারা। এবং কেষ্ট দোকানে ধান চালের ওজন করে, দোকান দেখে, কিংবা নমুনা সংগ্রহ করে, স্যাম্পল সংগ্রহ করে আনে। এভাবে কেষ্টর জীবন চলছে, যেটা হেমাঙ্গিনীও শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে কেষ্টকে দোকানের কাজে লাগানো হয়েছে। আজ এই পর্যন্তই, তোমরা ভালো করে দেখবে সেটা এবং নিজে বারবার শুনে যে কোয়েকশনগুলো আমি আলোচনা করছি বা যেগুলো আলোচনা করছি সেগুলো সংক্ষেপে তোমরা লিখে নেবে। যেমন হেমাঙ্গিনীর মেয়ের নাম কি, কাদম্বিনীর ছেলের নাম কি, হেমাঙ্গিনীর স্বামীর নাম কি, কাদম্বিনীর স্বামীর নাম কি, হেমাঙ্গিনীর বাড়িতে কে কাজ করে, বা যে উক্তিগুলো বলেছি সেই উক্তিগুলো তোমরা ভালো করে বারবার সেটা শুনবে এবং তারপরে আশা করি তোমাদের কাজে আসবে। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট অর্জন করো, জীবনে প্রতিষ্ঠিত হোক, এই কামনা করে এখানে শেষ করছি। জয় হিন্দ।